পালাবার পথ নাই। বিভিন্ন দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন আন্দোলন থেকে যে কোনো রূপে বাঁচতে, এবং এই আন্দোলনের গতি প্রকৃতি যেন স্তব্ধ হয়ে যায় তার জন্য শত চেষ্টা করলেও ডাক্তারদের ঋজু মেরুদণ্ড একেবারেই জানান দিচ্ছে যে যতক্ষণ না প্রশাসন সঠিক উত্তর দিচ্ছে ততক্ষণ কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন থেকে ছেড়ে যাবেন না। সে যতই 21 জন বা 31 জন কিংবা 151 জন সুপ্রিম কোর্টের আইনজীবীরা লড়ুক না কেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে যতই নির্দেশ দেওয়া হোক না কেন, আন্দোলনরত ডাক্তারদের আরো একবার কাজে ফিরতে হবে, কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন যে সকলেই এবার উৎসবে ফিরুন, জুনিয়র ডাক্তার সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে ঠিক করে ফেলেছে যতক্ষণ না এই নির্যাতিতার ধর্ষকরা চিহ্নিত হয় এবং যতক্ষণ না প্রশাসনের দুর্নীতির ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারি ততক্ষণ এই আন্দোলন স্তব্ধ হবে না। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সর্বস্ব রাজনৈতিক বুদ্ধি দিয়ে এই আন্দোলনকে একেবারে স্তব্ধ করার চেষ্টা করছেন, আজকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে নিশ্চিতভাবে দেবো। প্রথম যেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, আরজি কর ইস্যুতে সবার মুখে লিউকোপ্লাস্ট, বলবেন শুধু মমতা, এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যে এইটা নিয়ে অন্য কেউ মুখ খুলবেন না, তিনি মুখ খুলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি উল্টোটা বলতেন তাহলেও নয় কিছুটা ক্ষতে প্রলেপ পড়তো, যে অন্য সবাই কথা বলবে মুখ্যমন্ত্রী কথা বলবেন না, তবুও আন্দোলনে কিছুটা জল পড়তো। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এই আরজি করের আন্দোলনের পর থেকে যতবার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন কিংবা যতবার তিনি জনসমক্ষে বক্তব্য রেখেছেন, সেটা প্রশাসনিক বৈঠক হতে পারে কিংবা কোনো রাজনৈতিক সমাবেশ হতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আন্দোলনে কার্যত জলের বদলে কেরোসিন পড়ে গিয়েছে, সেটা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সকলে চুপ থাকবে আর আমি একা বলবো, আমার মনে হয় এটা আন্দোলনকে আরো বেশি প্রজ্বলিত করতে সাহায্য করবে। তার কারণ মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেটা পশ্চিমবঙ্গবাসীর কানে খুব একটা শ্রুতিকর হয় না। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো, আপনারা সকলেই জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসনের তরফ থেকে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের মাধ্যমে একটা চিঠি পাঠানো হয়েছিল গতকাল, এবং আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আপনাদের মধ্যে থেকে 10 জনের প্রতিনিধি আমাদের কাছে আসতে পারেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। আসুন প্রথমে আপনাদের দেখায় সেই চিঠিটা এবং তারপরে প্রশ্ন তুলব যে একজন আইএএস অফিসার এত বড় পদমর্যাদায় থেকেও তিনি তার চিঠিতে কতগুলো ভুল করেছেন, গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, একটা ক্লাস 10-এর বাচ্চাও সেই মিস্টেকগুলো করবে না, সেটা আজকে আপনাদের সামনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রশ্ন তুলব তিনি কি সত্যিই খুব তাড়াহুড়োতে ছিলেন, না হলে একজন আইএএস অফিসার হয়ে একটা চিঠির মধ্যে এতগুলো গ্রামাটিক্যাল মিস্টেক কি করে হয়। আসুন আপনাদের দেখায় সেই চিঠিটা, দেখতে পাচ্ছেন ইনভাইটিং ফর মিটিং প্রিন্সিপাল সেক্রেটারি লেখা রয়েছে, ডিয়ার স্যার, রেফারেন্স অনগোয়িং অ্যাজিটেশন, your small delegation maximum 10 persons may visit Nabanno now to meet senior government representatives. List of delegations members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary Health. এবার এই চিঠিটাতে বেসিক কতগুলো ছোট ছোট ভুল রয়ে গিয়েছে, তার মধ্যে যেটা আমার চোখে পড়ছে, এই যে রেফারেন্সটা লেখা হয়েছে সাবজেক্ট হিসাবে, সেটা কিন্তু সাবজেক্ট লাইনের মধ্যে লেখা যেত, এটা নতুন করে একটা লাইনে লেখার দরকার ছিল না, এবং এইটা লেখার পর কোনো ফুল স্টপ দেওয়ারও প্রয়োজন নেই, তার কারণ এটা একটা কমপ্লিট সেন্টেন্স নয়, এটা একটা ফ্রেজ মাত্র। আচ্ছা, দ্বিতীয় যদি আমার অবজারভেশনে চলে আসি, আপনারা দেখতে পাবেন যে উইথ রিগার্ডস যেটা লেখা হয়েছে সেখানে ডাব্লিউটা বড় হওয়া উচিত ছিল উইথ রিগার্ডসের, সেটা করা হয়নি। এবং তৃতীয় যেটা আমার চোখে ধরা পড়েছে, উইথ রিগার্ডস বা ইয়োর সিনসিয়ারলি, এই দুটোর মধ্যে কোনোটাতেই একটা কমা পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ একেবারেই বেসিক লেটার রাইটিং এর মিস্টেক করা হয়েছে। আর এগুলো থেকেই বোঝা যাচ্ছে হয়তো তিনি খুব তাড়াহুড়োতে ছিলেন কিংবা খুব অন্যমনস্ক ছিলেন, এমনটাই কিন্তু চিঠির বয়ানে কিছুটা মনে হচ্ছে। তবে হাস্যকর ব্যাপার কি জানেন, যে ছাত্রদের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল, আপনারা সকলেই জেনে গিয়েছেন যে তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন না। তার কারণ হচ্ছে তারা এই ভদ্রলোক নারায়ণ স্বরূপ নিগম তারই কিন্তু অপসারণ চেয়েছে, তারই পদত্যাগ দাবি করেছেন, অথচ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাকে দিয়েই ইনভাইট করেছেন, তাকে দিয়েই চিঠি পাঠিয়েছেন। এবং এই চিঠিতে আপনারা কোথাও দেখতে পাবেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে যে তিনি কথা বলতে চান, এই রকম কোথাও উল্লেখ করা হয়নি। অথচ প্রশাসনের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন 7:30 পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কিন্তু চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন এরকম কোনো বিষয়ের উল্লেখ ছিল না। আসুন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য বলেছিলেন সেটা এখানে আপনাদের সামনে শোনাতে চাইব। মেল করেছেন চিকিৎসকদের যে আপনারা নবান্নে আসুন, স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী মেল করেছেন এবং এরা অনড় রয়েছে। যথেষ্ট বিচক্ষণ, ওনারা কি করবেন আমি তো প্রথম থেকে সকাল থেকেই বলছি। ওদের যে দৃঢ়চেতা, লক্ষ্য অবিচল থেকে মেরুদণ্ড সোজা করে লড়াই, তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে। আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী, 46% লোকের ভোট পেয়েছে, 54% লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন। মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট, এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন, তাহলে এনাদের বসতে গেলে আমার মনে হয়, এটা আমার পরামর্শ, ফাইনালি ওরা কি করবে ওদের ব্যাপার। দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপুল এবং তারা দেশপ্রেমী পিপুল, হাইলি এডুকেটেড, MBBS হয়েছে, পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে এরা আমাদের জীবন রক্ষাকারী। আমি এদেরকে একটাই পরামর্শ দেব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না। কারণ আপনারা প্রথম থেকে বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, দেখে নেব বলেছেন, আমি চাইলে এফআইআর করতে পারি বলেছেন। তাই ওনাদের যদি বসতেই হয়, সমস্যা মিটাতে গেলে আলোচনার মাধ্যমেই হয়, সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত। মুখ্যমন্ত্রী দেখলেন বন্ধুরা, নিশ্চিতভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে, কিন্তু আমার বিশ্বাস ছাত্ররা তাদের যে 5 দফা দাবি প্রথমে থেকেই জানিয়ে আসছিল এবং তারপরেও যে 1-2 দফা দাবি ছাত্ররা অ্যাড করেছে, এই দাবিগুলো সহজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন এমন কোনো ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই 5 দফার দাবি কি কি রয়েছে আপনাদের সামনে আমি বলতে চাইবো, হয়তো অনেকেই জানেন, অনেকে আবার নাও জানতে পারেন। ছাত্রছাত্রীদের প্রথম থেকে যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফার দাবিটা আসুন আপনাদের সামনে আগে জানিয়ে দিই। প্রথম দাবি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য বা মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা সবথেকে বড় পয়েন্ট। দ্বিতীয় তাদের দাবি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং পঞ্চমত রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। এই 5 দফার পাশাপাশি এবার ছাত্রদের তরফ থেকে দাবি জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা চেয়েছেন এই ছাত্রছাত্রীরা। কাজেই বুঝতেই পারছেন যে আলোচনা যদি হয়ও, আজকেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা প্রশ্নের মুখে পড়েছে। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, বিনীত গোয়েল আমার কাছে এসে পদত্যাগপত্র দেওয়ার চেষ্টা করেছিলেন, আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করিনি। এটা থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে বিনীত গোয়েল সম্পর্কে গোটা রাজ্যবাসীর এত ঘৃণার সৃষ্টি হয়েছে যে বিনীত গোয়েলের টেবিলের ওপর জুনিয়র চিকিৎসকরা মেরুদণ্ডটা তাকে ফিরিয়ে দিয়ে এসেছেন,
সেই বিনীত গোয়েল যখন নিজের থেকে বলেছিলেন যে আমি সরে যেতে চাই, তাও মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ না করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা ইনটলারেবল। এবং আপনারা যে সমস্ত দাবিগুলো শুনলেন, সেই 5 দফা দাবিগুলো একটা দাবি হচ্ছে বিনীত গোয়েলের ইস্তফা। বাকি যে সমস্ত দাবিগুলো রয়েছে সেটা আরো মারাত্মক। বিশেষ করে সেকেন্ড দাবিটা, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার করা। আমার মনে হয় এইখানেই সমস্ত আলোচনার বিষয়বস্তু থমকে যাবে এবং আটকে যাবে। এবং ছাত্রছাত্রীরাও যেভাবে আন্দোলন করছেন, তারা কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসনকে জায়গা করে দিতে চাইছেন এমনটাও কিন্তু নয়। তার কারণ ছাত্রছাত্রীরা এটা অন্তত বুঝে গিয়েছেন যে গোটা পশ্চিমবঙ্গবাসী তাদের এই আন্দোলনের সাথে রয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া টাইম লাইনটাকেও তারা অগ্রাহ্য করতে পেরেছেন। একমাত্র তারা বুঝতে পেরেছেন যে গোটা পশ্চিমবঙ্গের লোক এই মুহূর্তে তাদের পাশে রয়েছে, শুধুমাত্রই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছাড়া। তাই মুখ্যমন্ত্রী যতই উৎসবে ফেরার আহ্বান জানান না কেন, হয়তো অনুব্রত মণ্ডল এবং তার পরিবার কিংবা বীরভূমবাসীর যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে, তারা হয়তো উৎসবে ফিরতে পারেন, যেহেতু অনুব্রতের কন্যা তিনি তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন এবং তারা আশা করছেন হয়তো অনুব্রত মণ্ডলও একদিন এইভাবে তিহার জেল থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই উৎসবে হয়তো তারাই সামিল হতে পারেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উৎসব করতেই পারেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়ার পাতাগুলোতে, সকলেই স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমাদের এই উৎসব চাই না। যখন নির্যাতিতার পরিবার পুজোতে গুমড়ে গুমড়ে কাঁদবেন, তখন গোটা পশ্চিমবঙ্গবাসী আমরা সেই পুজোতে আনন্দ করব, এটা হতে পারে না। এবং আপনাদের সামনে আরো একটা তথ্য দিই, বিশ্বাস করুন আমার কিছুটা হলেও অবাক লাগছে যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা কেন্দ্রীয় হেলথ মিনিস্টার জেপি নাড্ডা, তারা পশ্চিমবঙ্গে এই এক অভূতপূর্ব আন্দোলন নিয়ে কেউ কোনো বক্তব্য রাখছেন না। এত বড় একটা আন্দোলন দিনের পর দিন চলছে, অথচ রাজনৈতিক নেতৃত্ব হিসাবেও অন্তত একটা বার্তা দিতে পারতেন। কেন তারা বার্তা দিচ্ছেন না, এ নিয়ে নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি তো হচ্ছেই। পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপি তারা 100% দিয়ে এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বক্তব্যও কেউ রাখছেন না, কিংবা ডাক্তারদের দাবিতে মান্যতা দিয়ে বা নারী সুরক্ষার কথা নিয়ে অন্তত আরজি করের এই বক্তব্যকে উল্লেখ করে কেন কেন্দ্রীয় শীর্ষস্তরের একজন নেতৃত্ব কোনো বক্তব্য রাখছে না, এটা পশ্চিমবঙ্গবাসীকে খুব অবাক যেমন করছে, তেমনি কিছুটা হলেও কেন্দ্রীয় বিজেপির ওপর হতাশা সৃষ্টি করবে। আমার মনে হয় যে তাদের উচিত পশ্চিমবঙ্গের মানুষের রাজনীতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে মর্যাদা দেওয়া এবং তারা কি ভাবছেন এই আন্দোলন সম্পর্কে, তাদের নিজেদের বক্তব্য এই সম্পর্কে বলে রাখা। যাই হোক, আপনাদের দেখাতে চাইব পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো, তিনি চিঠি পাঠিয়েছেন দিল্লিতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর নালিশ করেছেন। সত্যিই নালিশটা অত্যন্ত গুরুতর, আপনারা শুনলে আপনাদের শোনাটা উচিত, কিন্তু এর পরেও কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে অধরা। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশাসনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে তিনি এই পশ্চিমবঙ্গে যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন হচ্ছে তার দায় চাপিয়েছেন কেন্দ্রের ওপর। বলছেন এই আন্দোলনের পেছনে কেন্দ্রের হাত রয়েছে এবং তিনি সিপিএম এর ওপরও দায় চাপিয়েছিলেন। আপনারা সকলেই মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যটা শুনেছিলেন। আর এ নিয়েই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো 1968 সালের সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল মনে করিয়ে দিয়েছেন। সেখানে উল্লেখ রয়েছে আমলারা কোনো রাজনৈতিক কাজে অংশ নিতে পারবেন না। এটাও বলা হয়েছে কোথাও সরকারের নিন্দা বা আলোচনা হলে তাতে তারা অংশগ্রহণ করতে পারবেন না। অথচ আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক মিছিল মিটিং থেকে নয়, একেবারেই নবান্নে বসে প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকার এবং সিপিএম এর সমালোচনা করেছেন। যেটা তিনি করতে পারেন না, সচিবদের পাশে বসিয়ে তিনি বিজেপির সমালোচনা এবং সিপিএম এর সমালোচনা করেছেন। এটা কিন্তু করা যায় না। এটা উল্লেখ করে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি পাঠিয়েছেন। তবে আমি জানি না সেই চিঠির উত্তর আসবে কিনা, সেই চিঠির উত্তর আসলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের খুব কম রুলই মেনটেন করে চলেন।
যেটা তার ইচ্ছা হয় তিনি সবটাই করতে পারেন, অথচ তার বিরুদ্ধে কোনো রকমেরই যে ব্যবস্থা নেওয়া হয় না সেটা আমরা আগেও দেখেছি। তার কারণ কলকাতা হাইকোর্ট সম্পর্কে তিনি যা যা মন্তব্য করেছিলেন, ওই ধরনের মন্তব্যের সিকিভাগ মন্তব্য যদি অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব করতেন তাহলে আমার বিশ্বাস তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ এতদিনে আমরা দেখতে পারতাম। যাই হোক, এইগুলোই কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। এত বড় আন্দোলনে রাজ্য বিজেপি নিশ্চিতভাবে তারা নিষ্ঠার সঙ্গে আন্দোলন করছেন, কিন্তু কেন্দ্রীয় তাবড় তাবড় নেতৃত্বরা তারা চুপচাপ বসে রয়েছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই আন্দোলনকে কি তারা মান্যতা দিতে চাইছেন না? যদি তারা মান্যতা দিতে না চান তাহলে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু আগামী নির্বাচনের সময় তাদের মুখটাও কিন্তু ভুলে যেতে পারে। এ কথাও বোধহয় তাদের মনে রাখাটা হয়তো দরকার। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত নিশ্চিতভাবে লিখে পাঠাবেন। এবং আপনাদের কি মনে হয় ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা থেকে কোনো একটা সূত্র বা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে? আপনারা লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।